এখন শুনবেন আজকের নাটক। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই অনুষ্ঠানটির স্বত্বাধিকারী অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। বিনা অনুমতিতে এর কোনো অংশ সম্প্রচার করা দণ্ডনীয় অপরাধ। মা, আমি আর পারছি না মা, খুব ব্যথা হচ্ছে। বাবা আসছে না কেন? আসবে রে বাবা, বাবা এক্ষুনি এসে পড়বে, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে। এই তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ, একদম চুপ, জানে মেরে ফেলবো। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আজ কাল পরশুর গল্প। গল্প পাঠে আমি রূপন, নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। 1942 খ্রিস্টাব্দ। মানসুকিয়ার গ্রামের চিত্রটা আজ আর আগের মতো নেই। এখন সেখানে চলছে তীব্র খরা। জীবন ক্রমাগত খিদে আর হতাশার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। সেই গ্রামের এক পরিবার রামপদ ও মুক্তা আর তাদের 3 বছরের সন্তান সুখী পরিবার। চাষবাস করেই তাদের দিন চলে যাচ্ছিল ভালোভাবেই, কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতার সামনে তারাও আজ অসহায়। মুক্তা, গ্রামের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। চাষের জমি সব শুকিয়ে গেছে, এক ফোঁটা জল কোথাও নেই যে চাষ করব। চাল ডাল সব কালোবাজারি হচ্ছে রে। আমাদের মতো মানুষের বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। অত ভেবো না, সবার যা হবে আমাদেরও তাই হবে। না 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 না, আর এভাবে চলতে পারে না। তোদের কষ্ট মুই দেখতে পারবো না রে। রামপদ চোয়াল শক্ত হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে শহরে যাবে কাজের আশায়। মুই ঠিক করেছি মুক্তা, শহরে যাব। কিছু না কিছু একটা কাজ মুই জোগাড় করে নিতে পারবো, বল। মুক্তা কথাটা শুনে চমকে ওঠে। বিয়ে হয়ে এই গ্রামে আসা পর্যন্ত রামপদ কোনোদিন আলাদা থাকেনি। আজ মুক্তা একা ওই অতটুকু ছেলেকে নিয়ে থাকবে কি করে? এটা কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? না না, বাধা দিস না মুক্তা, এটাই আমাদের বাঁচার একমাত্র উপায় রে। মুই যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠাবো, কিন্তু কিন্তু তুই প্রতিজ্ঞা কর যে তুই নিজের আর আমাদের ছেলের যত্ন নিবি। মই প্রতিজ্ঞা করছি, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো। জানি না ভাগ্যে কি লেখা আছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে রামপদ শহরের উদ্দেশ্যে রওনা হয়, আশা নিয়ে যে সে তার পরিবারের জন্য কিছু করতে পারবে। মুক্তা একা থেকে সমস্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হল সাহসের সাথে। কিন্তু দিনগুলো সপ্তাহে পরিণত হয়, আর সপ্তাহ মাসে। খরা গ্রামটিকে ক্রমশ নিজের করায়ত্ত করে ফেলে। বহুদিন হয়ে গেলেও রামপদর কোনো খবর নেই। মুক্তা একে একে তার সমস্ত মূল্যবান জিনিস, তার গয়না, তাদের কিছু জিনিসপত্র সব বিক্রি করে দিল চাল ডাল কেনার জন্য। কিন্তু শেষে যখন আর কিছুই বাকি রইল না, তখন লতা পাতা সেদ্ধ করে খেতে শুরু করল। খরা গ্রামের উপর এক দুর্যোগের মতো নেমে আসছিল। হতাশা ছাড়া কিছুই রেখে যায়নি। মা, খুব খিদে পেয়েছে, খেতে দেবে? হ্যাঁ বাবা, এই দিচ্ছি। কি করেছ মা? আজও সেই শাক সেদ্ধ? হ্যাঁ বাবা, আচ্ছা কিছু নেই। আমার বাজে লাগে মা রোজ রোজ শাক সেদ্ধ খেতে। বাবা কবে আসবে মা? আমি ঠিক বাবাকে বলে দেব যে তুমি রোজ আমাকে শাক সেদ্ধ খেতে দিয়েছ। তাই বলো আমার সোনা, সোনা আমার, আজকে খেয়ে নাও। আমি জানি এটা শুধু পাতা, কিন্তু আমাদের কাছে যে এটাই আছে।
ছেলেটা মায়ের কান্না শুনতে পায়, ভাবে বাবার ভয়ে মা কাঁদছে, সান্ত্বনা দেয়। আচ্ছা মা, কেঁদো না, মুই বাবাকে বলবো না, খেয়ে নিচ্ছি, দাও। মা আর ছেলেতে মিলে সেই শাক সেদ্ধ খেল, কিন্তু সেই শাক মুক্তা হজম করতে পারলেও ওইটুকু ছেলে পারবে কেন? একটু পরেই ছেলেটার পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো। মা, আমার পেটে খুব ব্যথা হচ্ছে। মুক্তা একটা পাত্রে জল এনে একটা কাপড় ভিজিয়ে ভিজিয়ে ছেলের পেটে দিচ্ছে, কারণ কবিরাজ ডাকার সামর্থ্য তার নেই। সে যে আজ কপর্দক শূন্য। এই তো বাবা, এই ঠান্ডা জল পটি দিচ্ছি, এখনই থেমে যাবে। এই তো। মুক্তা কান্না লুকোয়, কারণ সে জানে এই জলপটিতে জ্বর সারাতে পারে, কিন্তু পেট ব্যথা সারে না। কিন্তু তার কিছু করার নেই, এতখানি অসহায় এর আগে কোনো দিন লাগেনি তার। মা, আমি আর পারছি না মা, খুব ব্যথা হচ্ছে। বাবা আসছে না কেন? বাবাকে ডাকো না মা, আমাকে ঘুড়ি লাটাই এনে দেবে বলেছিল। মা ভীষণ ব্যথা করছে মা। আসবে রে বাবা, বাবা এক্ষুনি এসে পড়বে, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে। এই তো আমি জড়িয়ে ধরছি। হ্যাঁ দেখো। না বাবা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মুক্তা ছেলেকে বুকে জড়িয়ে ধরল, এ যেন যমদূত দরজায় দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে যাবে বলে। কিন্তু মা বুকে চেপে ধরে আছে, সে কিছুতেই ছেলেকে নিয়ে যেতে দেবে না। কিন্তু অসহায় মা দেখল যে তার ছেলের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, এবং একসময় ছেলেটির দেহ নিষ্প্রাণ হয়ে গেল। সেই রাতে গ্রামের আকাশে বাতাসে এক পুত্রহারা মায়ের কান্নার শব্দ যেন আকাশ বিদীর্ণ করতে লাগলো। গ্রামবাসীরা ঘুম ভেঙে এলো রামপদর বাড়ি। ছেলের শোকে মুক্তা একরকম শয্যা নিয়েছে, তার বেঁচে থাকার ইচ্ছেও যেন চলে যাচ্ছে। রামপদ এলে সে কি জবাব দেবে? কিন্তু সে কি বা করতে পারত? দাস মহাশয়ের কথা শুনলে হতো। না না, তাহলে তো এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। ঘুম ভাঙে অদ্ভুত এক অস্বস্তিতে। চোখ খুলে দেখে দুজন মানুষ তার মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে। কোন রকমে মুখ থেকে হাত সরিয়ে নেয়। তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ, একদম চুপ, জানে মেরে ফেলবো। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলে দুটো খেতে পারবি। ওর মুখটা বেঁধে দে। মুক্তা বিপদ বুঝে একজনের হাত কামড়ে দেয়। সে আহ করে আর্তনাদ করে সরে গেলে মুক্তা জঙ্গলের রাস্তায় সেই রাতের অন্ধকারে দিক বিদিক শূন্য হয়ে দৌড় লাগায়। কোথায় গেল বলো তো? যাবে আর কোথায়?
চল খুঁজে দেখি। মুক্তা ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে সে কিচ্ছু জানে না। একসময় কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়। আর কিছু জানে না। জ্ঞান ফিরতে দেখে সে একটা বাড়িতে খাটে শুয়ে আছে। আমি কোথায়? তুমি এখন তোমার মাসির বাড়িতে। মাসি? আমার মাসি? হ্যাঁ গা, এখানে সবাই আমায় মাসি বলে। আমাকে এখানে নিয়ে এসেছো কেন? তোকে বেঁচে থাকতে হবে তো। ওখানে তো ছেলেকে হারিয়েছিস, এখানে কি নিজেও মরবি? আর মরতেই যদি চাস তো এখানে বেঁচে থেকেই মর, তাতে বেঁচে থাকার আনন্দ পাবি, আবার মরে যাওয়ার কষ্টও পাবি। সেই দিন মুক্তার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। কোথাও কোনো আশার আলো দেখতে না পেয়ে সে এমন এক সিদ্ধান্ত নিল যা তার জীবনে চিরকালের মতো পরিবর্তন এনে দিল। মুক্তার আশ্রয় হলো এক অন্ধকার গলিতে, যেখানে অন্তত তার দুঃখ কিছুটা খুঁজবে। খাওয়া পড়ার চিন্তা অন্তত থাকবে না। সেই গলির মালিক, যাকে সবাই মাসি বলেই ডাকে, সে একদিন বোঝালো মুক্তাকে, এখানে তুমি গ্রামের চেয়ে অনেক বেশি টাকা আয় করবে। এটা এক ধরনের বেঁচে থাকার উপায়, তোমার আর অন্য কোনো উপায় নেই। কিন্তু এই জীবন, এটা তো মুই চাইনি। এটা তোমার চাওয়া নয়, এটা তোমার প্রয়োজন, তোমার বাঁচার জন্য প্রয়োজন। আর শহরে এসেছো, শহরের ভাষা শিখতে হবে। মুক্তা কোনো বিকল্প না দেখে সেই অন্ধকার পৃথিবীতে প্রবেশ করল, যেখানে সে নিজেকে হারিয়ে ফেলল, বুকে আশা নিয়ে যে একদিন না একদিন তার কষ্ট শেষ হবে। কয়েক মাস কেটে গেল। রামপদ অবশেষে তার গ্রামে ফিরে এলো। তার মনে আশা ছিল যে তার স্ত্রী এবং সন্তানের সাথে আবার দেখা হবে, কিন্তু সে যা দেখতে পেল তা ছিল এক দুঃস্বপ্ন। বাড়িতে এসে সে কাউকেই দেখতে পেল না। জীর্ণ বাড়ি দেখে বোঝাই যাচ্ছে যে অনেকদিন কারোর পায়ের ধুলো এই বাড়িতে পড়েনি। সে উদ্ভ্রান্তের মতো চারিদিক দেখতে লাগলো। সেই সময় কানাইয়ের সঙ্গে দেখা। রামপদ তাকে জিজ্ঞেস করল, কানাই, আমার পরিবার কোথায় বলতে পারো? কোথাও দেখতে পাচ্ছি না তো। রামপদ, তুমি তুমি জানো না কি হয়েছে? কেন? কি হয়েছে খুড়ো? মুক্তা কোথায়? আমার ছেলে কোথায়? মুক্তা, সে চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? কোথায়? সে এখানে আর থাকতে পারেনি রামপদ, শহরে চলে গেছে। আর আমার ছেলেটা, তাকেও কি মুক্তা নিয়ে গেছে? তোমার ছেলেটা তো... কানাই মাথা নিচু করে, কিছু বলে না। কিভাবেই বা বলবে? কি হয়েছে কানাই? কানাই, কানাই, কি হয়েছে? আমার ছেলেটা কোথায়? সে বেঁচে আছে তো? কানাই নিঃশব্দে মাথা নাড়ায়, একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, তোমার ছেলেটা আর নেই রামপদ, সে দুর্ভিক্ষের বলি হয়েছে। রামপদ চমকে ওঠে, তার কান্নাও যেন থেমে যায়। ধপ করে বসে পড়ে মাটির ওপর। এক নিমেষে রামপদর কল্পনার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল। এই প্রথম সে যেন বুঝতে পারল আজ পৃথিবীতে সে একা। তবু মনের কোণায় মুক্তাকে ফিরে পাওয়ার একটা ক্ষীণ আশা যেন বেঁচে রইল। মাঝখানে অনেকদিন কেটে গেছে। আজ মানসুকিয়ার আকাশ বেয়ে সূর্য উঠেছে মাঝামাঝি। নিজের রাঁধা ভাত আর শোল মাছের ঝাল খেতে বসেছে রামপদ ভাঙা ঘরের দাওয়ায়। ঠিক তক্ষুনি কে যেন তার নাম ধরে ডাক দিল, রামপদ, ও রামপদ, বাড়ি আছো নাকি? হঠাৎ এই ডাক শুনে খাওয়া থামিয়ে আবার একবার শুনে চিনতে চেষ্টা করলো যে কে ডাকছে তার নাম ধরে। তারপর একটা কলা পাতা দিয়ে ভাতটা ঢেকে একটু জল দিয়ে থালার পাশেই জল ছড়িয়ে হাত ধুয়ে উঠে পড়ল। সাড়া দিয়ে বলল, যাই গো খুড়ো। ঘরের দাওয়ায় বেরিয়ে এসে দাঁড়ায় রামপদ।
রামপদর পরনে একটা আধা ময়লা খাটো ধুতি, খালি গা, হাত দিয়ে তখনও জল ঝরছিল। ধুতিতে হাত পুঁছতে পুঁছতে জিজ্ঞেস করল, কিছু বলছো খুড়ো? বুড়ো সুদাস, যার চোয়ালের হাড় প্রকাণ্ড, এমন ভাবে ঠেলে বেরিয়েছে যে পাঁজরের হাড় না গুনে ওখানে নজর আটকে যায়। সেই বুড়ো সুদাস বলল, শুনতে পেলাম তোমার বউটা নাকি গায়ে ফিরছে। রামপদ যেন অস্বস্তিতে পড়ল। আসলে এটা এমন একটা ব্যাপার যে সেটা নিয়ে রামপদ কারুর সাথে আলোচনা করতে চায় না। তাই রামপদ কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল। বুড়ো সুদাস কিছুক্ষণ উত্তরের আশায় দাঁড়িয়ে রইল। তারপর তাকিয়ে রামপদর বাড়িখানা দেখল। চালার খড় পুরনো পচাটে, আর দেওয়াল শুধু মাটির। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঘরটার কি অবস্থা করে রেখেছ রামপদ? নেহাত মাটির দেওয়াল বলে চালার দেওয়ালটা টিকে আছে। 6 মাসের সুযোগেও হাত দাওনি বোধহয়। আর ঘর, যার পরিবারই নেই তার আবার ঘর। পুরো দুর্ভিক্ষে তো সবই গেছে। বেড়া, খুঁটি, মাচা, তক্তা, এমনকি মাটির হাড়ি কলসিগুলো পর্যন্ত। রামপদ কথা বলতে বলতে যেন নিজের ঘরের পরিস্থিতি দেখছে। সে দেখল সত্যিই খুঁটির অভাবে দাওয়ার চালাটা হুমড়ি খেয়ে পড়েছে কাত হয়ে। কিন্তু চালাটা যে একেবারে হেলে পড়েছে রামপদ, তোলনি কেন? পড়ে যাবে যে। বুড়ো সুদাস প্রবীণ ব্যক্তি, মানুষ বিলক্ষণ চেনে। বুঝতে পারল রামপদ তার বউ মুক্তার ব্যাপারে কিছু বলতে চাইছে না। তাই সেও প্রসঙ্গ পরিবর্তন করল। না, আর তোলা হয়নি। কার জন্য তুলবো বলতে পারো খুড়ো? শেষ দিকে রামপদর গলাটা ধরে এলো। দাওয়ার দুপাশ দিয়ে মাথা নিচু করে ভেতরে আসা যাওয়া চলে। সেই পথে ঘরে ঢুকে গেল। বুড়ো সুদাস সেদিকে তাকিয়ে রইল। তারপর মাথা নাড়িয়ে দুঃখ প্রকাশ করে আকাশের দিকে তাকালে, যেন নিজেকেই বললেন, যাই, নাইতে যাব, গোবিন্দর দোকানে যাই। যদি একটু তেল দেয়, একটু তেল গায়ে মাথায় না দিলে। কথা শেষ না করে যে পথে এসেছিলেন সেই পথেই চলে গেলেন বুড়ো সুদাস। হুমড়ি খেয়ে কাত হয়ে পড়া চালার নিচে আধার দাওয়ায় নিজের রাঁধা শোলের ঝাল দিয়ে ভাত খেতে বসেছে রামপদ। ওদিকে খালের ঘাটের প্রায় কাছাকাছি এসে গেছে একটা নৌকো। তাতে 3টি মহিলা। এদের মধ্যে একজন রামপদর বউ মুক্তা। তার মাথায় রীতিমতো কপাল ঢাকা ঘোমটা। সুরমার ঘোমটা সিঁথির সিঁদুরের রেখাটুকুও ঢাকেনি ভালো করে। কিভাবে টেনেছিস ঘোমটাটা মুক্তা? মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে না। মুখ দেখানোর যোগ কি আর আমার আছে দিদি? অত ভাবিস না মুক্তা, আগে থেকে খবর তো দেওয়া হয়েছে, না তো বলেনি। সিঁদুর পরা আর শাড়ি পরার ভঙ্গিতে আর চলন ফিরন বলনের তফাতে টের পাওয়া যায় মুক্তা চাষাভূষা গেরস্থ ঘরের বউ, অন্য দুজন শহুরে ভদ্র ঘরের মেয়ে বউ, যারা বাইরে বেরোয়, কাজ করে। অকাজ কি সুকাজ তা নিয়ে দেশ জুড়ে মতভেদ। সুরমা বলে, মুক্তার শাড়িটা তো বেশ ভালোই মনে হচ্ছে। সেই কথা শুনে সাধনা একবার ভালো করে মুক্তার শাড়ি হাত দিয়ে ধরে পরখ করে বলে, মুক্তার শাড়িখানা বুঝি দামিই হবে আর মিহি হবে, তাই না মুক্তা? বেশ ভালো। শুধু ভালো না, আমাদের শাড়ির থেকে বেশ দামি। দুজনে হেসে উঠল। কিন্তু মুক্তা সেই হাসিতে যোগ দিল না। সে নিরস মুখে বলল, কি করব দিদি, এর চেয়ে কম দামি ময়লা শাড়ি যে আমার নেই, নইলে তাই পরে আজ আমি গায়ে ফিরতাম। কেন, ময়লা শাড়ি পরলে কি ভয় তোর কিছু কমতো? বলতে বলতে নৌকা ঘাটে ভিড়ল।
একে একে সবাই নামলো ঘাটে। তারপর চারিদিকে দেখে সুরমা বলল, মুক্তা, তুই পথ চিনে নিয়ে যেতে পারবি তো? মুক্তা ঘাড় নাড়ে, সে পারবে। মুক্তা কেমন যেন জড়ো সড়ো হয়ে হাঁটছে, তাই দেখে সাধনা বলল, কি রে মুক্তা, কি হয়েছে? এরকম করছিস কেন? ভয় লাগছে গো দিদি। সুরমা বিরক্ত হয়ে বলে ওঠে, নিজের বাড়ি নিজের লোকের কাছেই তো ফিরছিস মুক্তা, এত ভয় পাচ্ছিস কেন? জানি না দিদি, ভয়ে আমার বুক কাঁপছে, গা কাঁপছে, আমার মুখ শুকিয়ে গেছে। মনে হচ্ছে মোটা চট মুড়ি দিয়ে বস্তা হয়ে আসতে পারলে বেঁচে যেতাম, মানুষ চিনতে পারতো না। শোন মুক্তা, তুই এই গ্রামের বউ, তুই যেভাবেই আসিস না কেন লোকে তোকে চিনতে পারতই। আর এসব নিয়ে এখন ভাবিস না, চল। চিনতে পারা হয়তো কিছু কঠিন হতো, কিন্তু মানসু কি আর কে না জানে মুক্তা আজ গাঁয়ে ফিরছে। গগনের পান বিড়ির দোকানে কিছু মানুষ সেই আলোচনাই করছে। গগন বলে, শুনলাম শহরের বাবুরা আর মা ঠাকুরনরা রামপদর বউকে উদ্ধার করে ফিরিয়ে এনে দিচ্ছে রামপদর ঘরে। তাই তো শুনলাম। 4টি বাঁশের খুঁটির ওপরে হোগলার একটু ছাউনি, সেখানেই গগনের পানবিড়ির দোকান। পিছনের বড় গাছটার ডালপালার ছায়া এখন চওড়া করেছে হোগলার ছায়া। গাছের গুঁড়িটা প্রায় নালার মধ্যে ওপাশের ধার ঘেঁষে, নইলে গুঁড়ি ঘেঁষে বসতে পারলে হোগলার ছাউনিটুকুও গগনের তুলতে হতো না। সেখানে কজন ঝিমুচ্ছিল বাঁচবার চেষ্টার কষ্টে, তারা খানিকটা সজীব হয়ে ওঠে। বুড়ো সুদাস স্নান করে দুটো মুখে দিয়ে এসে বসেছে একটা বিড়ির সন্ধানে। রামের বউটা তবে এলো? নিকুঞ্জ তার আধপোড়া বিড়িটা এই বিশেষ উপলক্ষে ধরিয়ে ফেলবে কিনা ভাবতে ভাবতে বলে, তাই তো দেখি। নিকুঞ্জ 1 পয়সার 4টে বিড়ি কিনেছিল কাল, আধখানা আছে। সেদিকে তাকিয়ে সুদাস বলে, একটা বিড়ি হবে নাকি নিকুঞ্জ? নিকুঞ্জ সুদাসের কথা শুনে রেগে যায়। সে বলে, কি গো সুদাস খুড়ো, এই বাজারে বিড়ি চাও কি করে শুনি? কাল গোটা 1 পয়সা দিয়ে 4টে বিড়ি কিনেছিলাম, তাও একটা আধেক খেয়ে আধেকটা এখন ধরাচ্ছি। এর মধ্যে তোমাকে কি করে দিই বলো দেখি? তা ওই আধেকটাই আমায় দে না, মৌতাত্রা একটু মেটাই। ঠিক সেই সময় ঘনশ্যামের টিনের চালার আড়ত থেকে গোকুল 4 জনের সামনে দিয়ে রাস্তা পেরোবার ছলে ঘনিষ্ঠ দর্শনের পুলক লাভ করে এদের সঙ্গে এসে দাঁড়ায়। নিকুঞ্জ সেই আধপোড়া বিড়িটা দিতে দিতে বলে, গদাইকে আজ কদিন ধরে দেখতে পাচ্ছি না, সে গেল কোথায়? আর কি, গদার বউ মারা গেল ও বছর, আর গদাইও বেবাগি হলো। হঠাৎ মুক্তাদের দেখতে পেয়ে 3 জন চুপ করে গেল। দ্রুত পায়ে ওরা খানিকটা গায়ের দিকে এগিয়ে গেলে নিকুঞ্জ মুখ বাঁকিয়ে বলে, রাম নেবে ওকে? জোয়ান গোকুল ঘনশ্যামের আড়তে কাজ করে, মোটামুটি পেট ভরে খেতে পাওয়ার তেজে বলে, না, নেবে না তো নেবে না, মুক্তার বয়েই গেল। সুদাস একবার দেখে গোকুলকে, মনে হয় ধমক দেবে, কিন্তু না, তুই থাম ছোড়া বলে ধমক দিল না। অথবা মুক্তাকে ফিরিয়ে নেবার কল্পনার বিরুদ্ধেও তীব্র কুৎসিত মন্তব্য করল না। গোকুলের কথাতেই যেন প্রকারান্তরে সায় দিয়ে যোগ দেয়। ফিরবার কি দরকার ছিল ছুরির? গোকুল ইয়ার্কি দিয়ে কথাটা বলেছিল, কিন্তু ইয়ার্কিতে তো বাস্তব যুক্তি টোল খায় না, হালকাও হয় না। ফিরবার দরকার ছিল নাকি ফেরাবার দরকার ছিল, সেটাই বা জানলে কি করে? কথাটা খারাপ বলনি গগন, আগেও তো ওদের দুটিকে দেখেছি। রামপদ বড় ভালোবাসত মুক্তাকে। হ্যাঁ, এই একটা দুর্ভিক্ষ মানুষকে কতটা পাল্টে দিয়েছে। কাজ নাই, খাবার নাই, চারিদিকে শুধু হাহাকার।
কাজ নেই তো শহরে গেছিলে কি করতে মুক্তা? সেখানে কি কাজ ছিল? শহরের ব্যাপার স্যাপার আলাদা। মরে তো আমাদের মতন গড়ি, সেখানে বড় একটা অসুবিধা হয় বলে তো মনে হয় না। হয় হয়, অসুবিধা সব জায়গায় কম বেশি হয়। তাছাড়া ওই মেয়ে এই দুর্ভিক্ষের সময়ে শহরে কি কাজ করতে গিয়েছিল তা কি আমরা জানি? নাকি জানতে পারবো? তাই না বটে, তাই তো সন্দেহ হচ্ছে রামপদ কি ঘরে তুলবে এরকম বউকে? গগনের দোকানে আলোচনায় মশগুল হলে কি হবে, তাদের দৃষ্টি কিন্তু ছিল ওই মুক্তাদের দিকে। যত দূর দৃষ্টি যায় তারা সেদিকে লক্ষ্য করে। ছেঁড়া ময়লা ন্যাকড়া জড়ানো কঙ্কাল ছিল মুক্তা। সকলের মতো সুদাসেরও চোখ পড়েছে মুক্তার শাড়িখানার ওপর। সকলের মতো সেও টের পেয়েছে মুক্তার দেহটি আজ বেশ পরিপুষ্ট। শাড়িখানা তো বেশ দামি মনে হচ্ছে, কি বল গগন? শুধু শাড়ি, খেদে চেহারাটাও বেশ হয়েছে, তাই না? নিকুঞ্জ এবার রেগে যায় গোকুলের কথায়, ধমক দিয়ে বলে, এই মুখ সামলে কথা বল গোকুল। গ্রামের মেয়ে বউকে নিয়ে এরকম কথা বলতে লজ্জা লাগে না তোর? গোকুল থতমত খেয়ে যায়, মাথা নিচু করে থাকে। সুদাস গম্ভীর স্বরে বলে, গোকুল, মেয়েটার ব্যবহারে তোমার রাগ হতে পারে, কিন্তু সেই অজুহাতে মায়ের জাতকে অপমান করার অধিকার জন্মায় না, এটা মনে রেখো। গোকুল মাথা নিচু করেই মাথা নাড়ায়। বুঝতে পারে উত্তেজনায় সে যা বলেছে সেটা ঠিক হয়নি। গগন যেন মুক্তার চলে যাওয়াটাকে সমর্থন করে। সে বলল, হ্যাঁ, তা মুক্তা ভালোই করেছে। গ্রামে থেকে না খেতে পেয়ে মরার থেকে শহরে গিয়ে বেঁচে গেছে। এ তো তুমি বলছো, এখন দেখো গ্রামের মুরব্বীরা কি বলে। আঁকা বাঁকা রাস্তা, এপাড়া ওপাড়া হয়ে পুকুর, ডুবা, বাঁশবন, আমবাগান, গাছপালা, জঙ্গলে শান্ত সংক্ষেপ পথ মুক্তা চেনে। যতটা পারা যায় বসতি এড়িয়ে চলতে আরো সে পথ সংক্ষেপ করে। প্রায় অগম্য জঙ্গল, মাঠ, বাগানে তাদের পথ দেখিয়ে নিয়ে চলে। এ কোথা দিয়ে নিয়ে যাচ্ছিস মুক্তা? এ তো জঙ্গলের পথ। কি করব দিদি, যতটা পারি আমি বসতি এড়িয়ে যাবার চেষ্টা করছি, বুঝতেই তো পারছো। তবু গা তো অরণ্য হয়নি, পাড়া পেরোতে হয়। কোনোটা ঘন বসতি, কোনোটা ছড়ানো। ভদ্র মানুষেরা তাকায় একটু উদাসীন ভাবে, যারা গুজব শুনেছে তারাও। শুধু ভুরুগুলি তাদের আরেকটু কোঁচকে যায় সকৌতুক কৌতূহলে। যারা গাছতলায় কোনো কালে বাঁধানো অথচ এখন ফেটে যাওয়া দালানে বসে দেশের কথা আলোচনা করছিল, তাদের নজরেও পড়ল মুক্তা। সেখানেও শুরু হলো আলোচনা। ওটা কে গো? রামপদর বউটা মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো। হরি হরি, কি যোগ এলো রে বাবা! লজ্জা শরম বললে কিছু নেই। চাষাভূষদের কম বয়সী মেয়ে বউরা বেড়ার আড়াল থেকে উঁকি দেয়। উত্তেজিত ফিসফিসানি কথার আওয়াজ বেশ খানিকটা দূর পর্যন্তই পৌঁছয়। সত্যি বাবা, কিরকম সেজে গুজে এসেছে দেখেছিস? আমরা হলে তো গলায় কলসি দিয়ে ডুবি মরতাম। না গো দিদি, ওই শাড়ি কিনতেই পয়সা শেষ হয়ে গেছে কিনা, তাই আর দড়ি কলসি কিনে উঠতে পারেনি। তাই না বটে? মহিলাদের হাসির শব্দ মুক্তার কানে এলো। সে যেন আরো জড়সড় হয়ে গেল। ভেবে পেল না যে সে এই দেহটাকে কোথায় লুকোবে। কষ্ট পাস না মুক্তা, বাইরের লোক কথা বলবেই। হ্যাঁ, ঘরের মানুষ ঠিক থাকলে এই সব কথা একদিন থেমে যাবে। চল। বয়স্করা প্রকাশ্যে এগিয়ে যায় পথের ধারে। কেউ কেউ মুক্তাকে কথা শোনায়, খোঁচা দেওয়া, ছ্যাঁকা লাগানো কথা। গ্রামের মুখটা উজ্জ্বল করার ভারটাকে তোমায় দিয়েছিল মুক্তা, শহরে আর মন টিকলো না বুঝি?
হঠাৎ স্বামীর কথা মনে পড়লো নাকি পথ ভুল করে ফিরে এলি? যে যা পারছে বলছে। এ যেন নরম কাদায় ঢিল ছোঁড়ার আনন্দ। সেই কাদা ছিটকে যে সবার গায়ে লাগছে সেদিকে কারোর হুঁশ নেই। মুক্তা কষ্ট পেলেও সুরমা আর সাধনার খুব রাগ হচ্ছে। তুই কিছু বলতে পারছিস না? কি বলবো দিদি, আমি দোষ করেছি, কথা তো আমায় শুনতেই হবে। দোষ করেছিস মানে? যখন না খেতে পেয়ে তোর ছেলেটা মরে গেল তখন কেউ দেখতে এসেছিল? বাচ্চাটার জন্যও তো একটু ভাতের ফ্যানের ব্যবস্থা করতে পারতো। ঠিক বলেছিস। ওই যে কি বলে না, ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। মুক্তা কিছু বলে না, কারণ এখন তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, রামপদ তাকে দেখে কি করবে। যদিও মনে এই বিশ্বাস আছে যে রামপদ তাকে ফিরিয়ে দেবে না, তাও কে জানে কি হয়। মানুষের মন তো। তারা চলতে থাকে। রাস্তার ধারে সবাই দেখছে, কেউ আঙুল তুলে দেখাচ্ছে, কেউ চুপ করে থাকে, কেমন একটা দরদ বোধ করে। আহা, বাসার কচি ছেলেটা মরেছে, কোথায় না জানি বাছা কত লাঞ্ছনা, কত উৎপীড়ন সয়েছে। এখন যদি একটু শান্তি পায়। তা যা বলেছ, আমরা তো আর খেতে দিতে পারিনি, তাই অনুযোগ করার কোনো মানে হয় না। রামপদ তো তবু ফিরে এসেছে, কিন্তু মধুকামার সে তো নিরুদ্দেশ হয়েছে। আজ বছর খানেক হলো, কোনো খবরও তো পাওয়া যায়নি। হ্যাঁ, কিছু মাস আগে তার মেয়ে গিরিটাও তো কোথায় উধাও হয়ে গেছে। সেই শোকে মধুকামারের বউ তো কেমন পাগলের মতো হয়ে গেছে। হ্যাঁ, এই দুর্ভিক্ষ কত পরিবারকে যে ছাড়খাড় করে দিল তার ঠিক নেই। বলতে বলতে মধুকামারের বউ অর্থাৎ গিরির মা একেবারে সামনে দাঁড়িয়ে পথ আটকায় তার মস্ত ফোলা ফাঁপা শরীর নিয়ে। মুক্তাকে জিজ্ঞেস করতে থাকে ঘুরিয়ে ফিরিয়ে, কুৎসিত গালাগালি দিয়ে। কেন লামাগি, কেন বুকের কি পাটা নিয়ে ফিরেছিস গায়ে? ঝেঁটিয়ে তাড়াবো তোকে, দূর হ, দূর হ, যা। হাঁপাতে হাঁপাতে সে কথা বলে, যেন হলকায় হলকায় আগুন বেরিয়ে আসে হিংসার বিদ্বেষের। সুরমা তাকে শান্ত করার চেষ্টা করে। মাসিমা, আপনি বয়স্ক মানুষ, আপনি এই রকম বললে সবাই তো আরো বলবে। গ্রামের বউ গ্রামে ফিরেছে, এ তো খুশি হবার কথা। ঝাঁটা মারি ওই রকম খুশির মুখে? ছেলেকে মেরে স্বামীর ভিটে মাটি ছেড়ে উনি শহরে গেছিলেন ফুর্তি করতে। এখন দয়া করে ফিরে এসেছে বলে আমাদের ধেই ধেই করে নাচতে হবে? না মাসিমা, আমরা তা বলিনি। আমরা তো। তোমরা থামো তো বাছা, এটা তোমাদের শহর নয়। তোমরা এখানকার হলে তোমাদেরও এই ধিঙ্গিপনা আমি ঘুচিয়ে দিতাম। উড়ে এসেছেন সালিশি করতে, বেরিয়ে যাক সব ছোট লোক, মেয়ে ধরার দল। সুরমা স্মিত মুখে মিষ্টি কথায় তাকে থামাতে গিয়ে তার গালের ঝাঁঝে এক পা পিছিয়ে আসে। মনে হয় গিরির মা বুঝি শেষ পর্যন্ত আঁচড়ে কামড়েই দেবে মুক্তাকে। মুক্তা দাঁড়িয়ে থাকে নিষ্পন্দ হয়ে, মুখ চাওয়াচাই করে। মানুষ জমেছে কয়েকজন, একজন কোমরে গামছা পরা আর মাথায় কাপড়খানা পাগড়ির মতো জড়ানো। হঠাৎ জোরে হেসে ওঠে। এক ভালো নাটক হয়েছে দেখছি। একজন আবার উরুতে থাপড় মেরে গেঁয়ো ভঙ্গিতে হাততালি দেয়। আর একজন নাটকীয় ভাবে বলে, বাহ বাহ, বেশ মজা জমে উঠেছে, চালিয়ে যাও গিরির মা। একটু তফাতে নালা পেরোবার জন্য পাতা তালগাছের কাণ্ডটার এ মাথায় বসেছিল গদাধর। চুল উস্কো খুস্কো, বহু দূরের মানুষকে হাঁক দেবার মতো জোর গলায় এমনই সময় সে ডাকে, গিরির মা, বলি ও গো গিরির মা, গিরিয়ে তোমার ডাকছে গো, শুনতে পাও না? গিরির মা থমকে যায়, দুঃস্বপ্ন ভাঙা মানুষের মতো ক্ষণিক সংবিত খোঁজে বিমূঢ়ের মতো। তারপর যেন চোখের পলকে এলিয়ে যায়। ডাকছে, ডাকছে, হ্যাঁ ডাকছে নাকি গিরি? যাইলো, যাইলো গিরি, যাই।
এতগুলি মানুষ দেখে লজ্জায় সে জিভ কাটে। কোমরে এক পাক জড়ানো ছেঁড়া কাঁথাখানা চট করে খুলে নিয়ে মাথায় ঘোমটার মতো চাপিয়ে এগিয়ে যায় ঘরের দিকে। সবাই গদাধরের মুখের দিকে সন্দেহ নিয়ে তাকায়, কারণ সবাই জানে গিরিও নিখোঁজ আজ বহুদিন। গদাধরের মুখে হাসি। মুক্তা যেন মনে মনে গদাধরকে ধন্যবাদ দেয় এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। ওই লোকটা কে রে মুক্তা? গদাধর, ওর বউটা মরে গেছে, তারপর থেকেই। আহা, বেচারা, ভালো মানুষের জীবনেই সুখ সহ্য হয় না। কিন্তু কাউকে তো মা বলে ডাকতে শুনলাম না, তাহলে কি করে শুনবে দিদি? গিরিও যে আমার মতো নিখোঁজ হয়ে গেছে। তাহলে যে ওর মা অমনি করে চলে গেল? মাথা ঠিক নেই গো, মাথা ঠিক নেই, তোমরা রাগ করো না। তিনজনে হাঁটতে লাগলো। মুক্তা আর রামপদর কুঁড়ের কাছাকাছি তারা চলে এসেছে। মুক্তা হাত তুলে সুরমা আর সাধনাকে দেখালো। তারপর হঠাৎ মুক্তার কি হলো, পা যেন আর সরছে না। যে বাড়িতে ফেরার জন্য এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে এতটা পথ হেঁটে এলো, বাড়ির কাছে এসে থমকে গেল এক অজানা আশঙ্কায়। সুরমা বিস্মিত হয়ে বলে, কি রে, থেমে গেলি কেন? মুক্তা উত্তর দেবে কি? তার বুকের ভিতরে চলতে থাকা হাতুড়ির আওয়াজ সে নিজেই শুনতে পাচ্ছে। তার বুক কাঁপছে, চোখ ছলছল করে ওঠে, মুখে আঁচল দিয়ে ফুঁপিয়ে ওঠে। আমি পারবো না দিদি, ওই মানুষটার অপমান আমি সহ্য করতে পারবো না। সুরমা সান্ত্বনা দেবার চেষ্টা করে। তুই এত ভাবছিস কেন? আগে তো তার সামনে গিয়ে দাঁড়া, তারপর দেখা যাবে সে কি বলে। না গো দিদি, আমি কথা রাখতে পারিনি, তার ছেলেকে আমি বাঁচাতে পারিনি। আমি নিজেও হারিয়ে গেছিলাম। ওই মানুষটা না জানি কত কষ্ট পেয়েছে। কিন্তু এই সবে তো তোর কোনো হাত ছিল না। সেই কথা যদি রামপদ না বোঝে, তোকে বোঝাতে হবে। আমরা তো সেই জন্যই এসেছি। চল মুক্তা, মানুষটার সামনে যা। আমার মন বলছে সে এখনো তোকে আগের মতোই ভালোবাসে। দুজনে মুক্তাকে ধরে ধীর পায়ে হাঁটতে থাকে রামপদর বাড়ির দিকে। এদিকে ঘরের সামনে পুরনো কাঁঠাল গাছের ছায়ায় বসে রামপদ সবে হুঁকোয় টান দিয়েছিল। তামাক সেজেছে একটুখানি, ডুমুর ফলের মতো। তামাক পাওয়া বড় কষ্ট। মুক্তাকে সাথে নিয়ে ওদের আসতে দেখে সে হুঁকোটা গাছে ঠেস দিয়ে রেখে উঠে দাঁড়ায়। এমনি পুড়ে যেতে থাকে তার অত কষ্টে জোগাড় করা তামাক। দ্বিধা সংশয় পীড়িত ভীরু অসহায়ের মতো ক্লিষ্ট স্বরে রামপদ বলে, আসেন। তিনজন এগিয়ে এসেছে। ওদের দিকে না তাকিয়ে সে অনিশ্চিত অভ্যর্থনা জানায়। চোখ সে পেতে রাখে মুক্তার উপর। খানিক তফাতে থাকতেই মুক্তা থেমে গিয়ে হয়ে আছে কাঠের পুতুল। তোমার বউকে দিয়ে গেলাম ভাই, যা বলার সব তোমায় বলেছি। ওর মন ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। ভুলে গিয়ে আবার তোমরা ঘর সংসার পাত। আমরা আরেকদিন এসে দেখে যাব। উৎসাহহীন বিমর্ষ রামপদ মাথার চুলে হাত বুলিয়ে একবার ঢোক গেলে। চোখের পাতা পিটপিট করে তার। শীর্ণ মুখখানা বসন্তের দাগে ভরা, চুপসানো মা গালটাতে লম্বা ক্ষতের দাগ। মুক্তার ফিরে আসাতে তার যত না আনন্দ, শঙ্কা তার থেকে অনেকটা বেশি। সে বলে, দিয়ে তো গেলেন, কিন্তু রামপদ আর বলতে পারে না। কিন্তু কি রামপদ? দেখো, তোমার সঙ্গে আমাদের যখন দেখা হয়েছিল, তুমি তো নিজে গিয়ে মুক্তাকে নিয়ে আসবে বলেছিলে। গেলে না কেন রামপদ? তাই তো মুশকিল হয়েছে দিদিমণি। কেন? এখানে মুশকিল আবার কোথায়? সমাজ আমাকে শাসিয়েছে, বউকে ঘরে নেওয়া চলবে না, নিলে বিপদ আছে। সমাজ মানে কারা শুনি? সমাজ মানে ওই গ্রামের ঘনশ্যাম দাস, কানাই বিশ্বাস, নিধু নন্দী, লোচন কুমার, বিধু ঘোষ, মধু নন্দী, এরা কজন।
এদের মধ্যে সমাজপতিটি কে রামপদ? ওই ঘনশ্যাম দাসকে একরকম সমাজপতি বলতে পারেন। এই অঞ্চলের চাষাভূষদের, অর্থাৎ চাষি, গয়লা, কামার, কুমোর, তেলি, ঘরামি, জেলে প্রভৃতির। ওদের কথায় তুমি ভয় পাচ্ছ রামপদ? হ্যাঁ দিদিমণি, ওই ঘনশ্যাম দাস কাল আমাকে ডেকে ধমক দিয়ে বারণ করে দিয়েছে। অন্য কজন উপস্থিত ছিল সেখানে, তাই একটু ভয় হচ্ছে, একটু ভাবনাও হচ্ছে। একটু? রামপদ মাথা নাড়ায়। সাধনার মুখে একটু হাসি। নৌকাতে পাতবার শতরঞ্চিটা কাঁঠাল তলায় বিছিয়ে তিনজন বসে। রামপদকেও বসায়। এখানে বসো রামপদ, বসে কথা বলি। মুক্তা এতক্ষণ পরে সরে এসে সুরমার পিছনে গা ঘেঁষে মাটিতেই বসে। ঘোমটা তার ছোট হয়ে গেছে। ছোট ঘোমটার মিথ্যে আড়াল থেকে এক দৃষ্টে সে তাকিয়ে থাকে রামপদর মুখের দিকে। বউয়ের চোখে এমন চাউনি রামপদ কোনো দিন দেখেনি। ওদিকে সুরমা বলে, দেখো রামপদ, এই সমস্যা তোমাদের দুজনের। বাইরের কে কি বলল সেসব তুচ্ছ ব্যাপার। তুমি কি চাইছো সেটাই আসল কথা। না দিদিমণি, এই সমস্যা তুচ্ছ করার মতো নয়। একজন বড় মাতব্বর আর তার ধামা ধরা কজন তুচ্ছ লোক আমার পারিবারিক ব্যাপার নিয়ে করতালি না করতে এলে এ হাঙ্গামা ঘটতো না। দু চারজন হয়তো ঠাট্টা বিদ্রুপ করতো কিছুদিন, দু চারজন হয়তো বর্জনও করতো আমাদেরকে, কিন্তু সাধারণভাবে মানুষ মাথা ঘামাতো না। সেটাই তো কথা রামপদ। চারিদিকে যা ঘটেছে আর ঘটছে তার কাছে এ আর এমন কি কাণ্ড? না খেয়ে রোগে ভুগে কত মানুষ মরে গেল, কত মানুষ, কত পরিবার নিরুদ্দেশ হয়ে গেল। কে কার খবর রেখেছে বলতে পারো? আবার এও শুনেছি কোনো বাড়ির 10 জন কোথাও গিয়ে ফিরে এলো মোটে 2 জন ধুঁকতে ধুঁকতে। কত মেয়ে বউ চালান হয়ে গেল কোথায়। এমনি সব কাণ্ডের মধ্যে কার বউ কোথায় কমাস নষ্টামি করে ফিরে এসেছে, এ কি আবার একটা গণ্য করার মতো ঘটনা? ঠিক কথা বলেছ। এ যেন প্রলয়ের সময় কে কার ডোবার জল নোংরা করছে তাই নিয়ে ব্যস্ত হওয়া। কিন্তু দিদিমণিরা, ওই ঘনশ্যামেরা কজন যখন গায়ে পড়ে উস্কে দিতে চাইছে সবাইকে, তখন না জানি কি ঘটবে। কিচ্ছু হবে না। কয়লার আগুন উস্কাতে উস্কাতে এক সময় নিভে যায়, এও ঠিক নিভে যাবে। তুমি এত চিন্তা করো না। চিন্তা করো না বললেই কি রামপদ চিন্তা যায়? যায় না। অজানা এক আশঙ্কায় সে যেন কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। সেদিকে লক্ষ্য করে সুরমা জিজ্ঞেস করে, যাই হোক, বউয়ের জন্য ভাত রেখেছো তো রামপদ? রামপদ মাথা নেড়ে হ্যাঁ বলে, কিন্তু সুরমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ, কিন্তু আগে আপনারা? আমাদের ব্যবস্থা আছে রামপদ, আমাদের নিয়ে ভাবতে হবে না। গ্রামের একজন কর্মী শঙ্করের বাড়িতে আমাদের এবেলা নাওয়া খাওয়ার ব্যবস্থা আছে। ও, ওই ঘাটের কাছে বিকাশের বেটা। তাহলে তো অনেক আগেই তার এসে পড়া উচিত ছিল। এসে পড়বে, তুমি চিন্তা করো না। দুটি অভিমানী মনের ভারে যখন তাদের পৃথিবী ভারী হয়ে ওঠে, তখন কোনো সহৃদয় তৃতীয় ব্যক্তির উপস্থিতি যেন অনেকটা দমকা হাওয়ার কাজ করে। আবহাওয়া শীতল করে দেয়, পরস্পরের দিকে তাকাবার কারণ খুঁজে পায়। সাধনা হালকা করতেই বলল, চালাটা তোলনি কেন রামপদ? তুলবো, এবার তুলবো। সুরমা ইশারায় সাধনাকে থামতে বলে। তারপর রামপদকে বলে, তুমি ভেতরে যাও রামপদ, তোমার বউকে দুটি খেতে দাও দেখি। মুক্তা, যাও ভেতরে যাও। সুরমাই বলে কয়ে নিয়ে দুটি খাওয়ার ছলে মুক্তাকে ভিতরে পাঠিয়ে দেয় রামপদর সঙ্গে। সেদিকে তাকিয়ে সুরমা বলে, বাইরে যা ঘটুক ওদের মধ্যে আগে একটু কথা আর বোঝাপড়া হওয়া দরকার। হ্যাঁ, আর শঙ্কর এলে তার সঙ্গেও পরামর্শ করতে হবে। এই গ্রামের অবস্থা সে ভালো জানে। চলো আমরা একটু এগিয়ে দেখি। সুরমা আর সাধনা যে পথে এসেছিল সেই পথের দিকে শঙ্করের আসবার অপেক্ষায় হাঁটতে লাগলো। এদিকে রামপদ ঘরে ঢুকে আজ যেন হঠাৎ বুঝতে পারল
ঘরটা বড় অন্ধকার। সে তখন ঝাঁপটা উঁচু করে তুলে দিতে আর একটু আলো হয় ঘরে। তারপর স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, নাইবে? হ্যাঁ, মোর জন্য রেঁধে রেখেছ? হ্যাঁ, শোলের ঝাল আর ভাত। আলুনি হয়েছে কিন্তু। অনেকদিন পর মুক্তার মুখে সামান্য যেন একটু হাসি খেলে গেল। 11 মাস আর অঘটনের ব্যবধান যেন আর কিছুতে নেই, শুধু আছে অতি বেশি রয়ে রয়ে অল্প দুটি কথা বলায়। নিজের নিজের অনেক রকম ভাবনার গাদা নিয়ে নিজে নিজে ফাঁপড়ে পড়লে যেমন হয়, চুপ করে থাকার বড় যন্ত্রণা। ভাবনাগুলি নড়তে নড়তে মুক্তার মনে আসে, ছেলেটা যখন আমার 3 বছরের, তখন আমার স্বামী বিদেশ যায়। তাকে বলা দরকার কি হয়েছিল, কিভাবে এইসব ঘটেছে। তিনি যদি ক্ষমা করে দেন তবে আমি বাঁচি, না হলে যেন দম বন্ধ হয়ে আসছে। মুক্তা এইসব কথা ভাবতে ভাবতে ঠিক করে, না, আজ সে সব বলবে। মুক্তা বলা শুরু করে, খোকন গেল কুপথি খেয়ে, মাই দুধ শুকিয়ে গেল, এক ফোঁটা দুধ নেই। চাল গুঁড়িয়ে বার্লি মতন করে দিলাম কদিন, চাল ফুরলে আর কি দিই? না খেয়ে শুকিয়ে মরবে এমনিতে। শাক পাতা যা সেদ্ধ খেতাম তাই দিলাম, কি করি আর? তাতেই শেষ হলো। না কেঁদে ধীর কথায় বিবরণটা দেবে ভেবেছিল মুক্তা, কিন্তু তা কি হয়? আগে পারত। না খেয়ে যখন ভোঁতা নির্জীব হয়ে গিয়েছিল অনুভূতি, আজ পুষ্ট শরীরে শুধু কমাসের অকথ্য অভিজ্ঞতা কেন বোধকে ঠেকাতে পারবে? গলা ধরে চোখে জল আসে মুক্তার। শেষ 2 দিন যা করলে গো, পেটের যন্ত্রণায় দৌড়ে মুচড়ে ধনুকের মতো বেঁকে। মুক্তা এবার কাঁদে। সেদিকে দেখে রামপদর বড় মায়া হয়। সে বলে, কেউ কিছু করলে না? দাসমশাই দুধ দিতে চেয়েছিল, মোকেও দেবে খেতে পড়তে। তখন কি জানি মোর অদৃষ্টে এই আছে, জানলে পরে রাজি হয়ে যেতাম, বাচ্চাটা তো বাঁচত। সেই আমার মরণ হলোই, আর সেও মরল। চোখ মুছে নিজেকে সামলাতে চেষ্টা করে মুক্তা। এবার কৈফিয়ত দিতে হবে। কেঁদে কোকিয়ে দরদ সে চায় না, সুবিচার চায় না। সব জেনে যা ভালো বুঝবে করবে রামপদ, যেমন তার বিবেচনা হয়। খোকন মরল, তোমার কোনো পাত্তা নেই। দাসমশাই রোজ পাঠাচ্ছে নেড়ির মাকে, দিন গেলে এক মুঠো খেতে পাইনে। মুক্তা যেন একটু জোরে নিঃশ্বাস নিল, একবার ভেবে নিল বলবে কিনা। তারপর বলল, এক রাতে 2টা মদ্য এলো, কামড়ে দিয়ে বাজারে পালিয়ে বাঁচলাম এতটুকুর জন্যে। দিশে মিশে ঠিক রইল না, আর গেলাম সদরে চলে। রামপদ চমকে ওঠে মুক্তার কথায়। তারপর বলে চাপা ঝাঁঝালো সুরে, দাসমশাই তো খুব করেছেন মোদের জন্যে, যা তুই নে আয়গা। মুক্তা কাপড় নিয়ে চলে গেল পুকুরে স্নান করতে। স্নান করে ঘরে আসে, এসে বসে রামপদর সামনে। রামপদ ভাত বেড়ে রেখেছে। মুক্তা খুব খুশি হয়, যেন মেঘ কেটে গেছে। শোলের ঝাল দিয়ে মুক্তা বসেছে ভাত খেতে। বাইরে থেকে ঘনশ্যাম দাসের হাঁক আসে, রামপদ, রামপদ। মুক্তা চমকে ওঠে, খাওয়া থামিয়ে দেয়। রামপদর মুখটা বিরক্তিতে ভরে যায়। বলে, তুই খা, আমি দেখছি। এই কথা বলে রামপদ বাইরে যায়। জনা 5 সঙ্গীকে সঙ্গে নিয়ে ঘনশ্যাম এসে দাঁড়িয়েছে সরকারি সমন জারির পেয়াদার মতো গরম গাম্ভীর্য নিয়ে। শঙ্কর এসেছিল একটু আগে। ঘনশ্যামদের আবির্ভাবে সুরমাদের যাওয়া হয়নি। বউ এসেছে রামপদ? আগে। ঘরে নিয়েছিস? আগে।
বার করে দে এই দণ্ডে, যারা এনেছে তাদের সঙ্গে ফিরে যাক। ও ভাত খাচ্ছে। রামপদর ভাবসাব জবাবভঙ্গি কিছুই ভালো লাগে না ঘনশ্যামদের। টেকোনন্দী জিজ্ঞেস করে, তোর মতলবটা কি বলতো রামপদ? রামপদ ঘাড় কাত করে বলে, আগে বউকে রাখবি ঘরে? বিয়ে করা স্ত্রী আগে ফেলি কি করে? বটে, এত বড় সাহস আমার মুখের ওপর? দাঁড়া, দেখাচ্ছি তোকে। ঘনশ্যাম রাগে কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। এই নিয়ে একটা গোলমালের সৃষ্টি হয় মানসুকিয়ার চাষাভূষো সমাজে। ঘনশ্যাম রায় জোর করে জাগিয়ে রাখে আন্দোলনটাকে। গাঁয়ের 5 জনকে নিজের বাড়িতে ডেকে আনে আলোচনার জন্য। তাদের মধ্যে আছে কানাই, নিধু নন্দী, লোচন কুমার, বিধু ঘোষ, মধু নন্দী আর কিছু গরিব চাষা, যারা পক্ষেও নেই বিপক্ষেও নেই। ঘনশ্যামের বিচার বুদ্ধিতে যাতে কেউ সন্দেহ প্রকাশ করতে না পারে সেই জন্য চা আর সিঙাড়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ঘনশ্যাম ভনিতা ছাড়াই তার বক্তব্য পেশ করে। না না, তোমরাই বলো, আমাদের এই গাঁয়ের একটা মান সম্মান আছে তো নাকি? রামপদর বউ এমন একটা কাণ্ড করে বাড়ি ফিরে এলো, আর রামপদ সবার মানা সত্ত্বেও তাকে ঘরে তুলল কি বলে? হ্যাঁ, এটা কি ঠিক হয়েছে না উচিত হয়েছে? নিধু নন্দী আর মধু নন্দী 2 ভাই, তারা বরাবর ঘনশ্যামের দিকে, কারণ এটা ওটা প্রসাদ পেয়ে থাকে। তাই নিধু নন্দী উত্তেজিত হয়ে উঠল। না, রামপদ একদম ঠিক কাজ করেনি, এর একটা বিহিত হওয়া দরকার। কানাই একটু অন্য ধরনের মানুষ, সে সব সময় চায় শান্তি বজায় থাকুক। আর তাছাড়া এই খরায় কে কিভাবে বেঁচেছিল সেই সব শুনলে তো আর তাদের দুঃখ খুঁজবে না। তাই সে বলে, সে না হয় বুঝলাম, কিন্তু এখন কি আর করা যাবে? নিধু বলেছে, অথচ তার ভাই মধুনন্দী পিছিয়ে থাকবে কেন? আর চোখে একবার ঘনশ্যামকে দেখে সেও গর্জে উঠল। কি করা যাবে মানে? করলে অনেক কিছুই করা যায়। ওদের ধোপা নাপিত সব বন্ধ করে দাও। সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে কেউ যেও না। তারপর দেখো না কয়েকদিনের মধ্যে কেমন সোজা হয়ে যায়। সবাই হঠাৎ চুপ করে গেল। একজন গ্রামবাসী সিঙ্গাড়া খেতে খেতে নিচু গলায় একজনকে বলল, ঘনশ্যাম বেটা রামপদর পিছু ছাড়ছে না, নইলে হয়তো আপনাদেরকে ঝিমিয়ে ঝিমিয়ে থেমে যেত মুক্তার ঘরে ফেরার গল্প। ঘনশ্যাম সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল। 4 সিঙ্গাড়ায় মনে হচ্ছে সবাইকে তার দলে টানা গেছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছু বলতে যাবে, সেই সময় বিধু ঘোষ বলে ওঠে, সামাজিক শাস্তি দেওয়া ছাড়া আর কিছু করার ক্ষমতা কি আমাদের আছে? জমিদার দেশে থাকলেও হয়তো তাকে দিয়ে কিছু করানো যেত। ঘনশ্যাম যেন এটাই শুনতে চাইছিল, কথার ফেউ ধরে বলল, তবে সামাজিক শাস্তি যথেষ্ট। সবাই যদি সব রকমে বর্জন করে রামপদকে, কথা পর্যন্ত বন্ধ করে, তাতেই পরম শিক্ষা হবে রামপদর। সমাজের নির্দেশ অমান্য করলে শুধু এক ঘরে হয়েই সে রেহাই পাবে না, তাও জানা কথা। টিটকারি, গঞ্জনা, মারধর, ঘরে আগুন লাগা সবকিছুই ঘটবে তখন। না, সবাই এসব করে না, তা দরকারও হয় না। সবাই যাকে ত্যাগ করেছে, যার পক্ষে কেউ নেই, যার উপর যা খুশি অত্যাচার করলে কেউ ফিরে তাকাবে না। তার সাথে এর থেকে বেশি কিছু করলে ভগবান কিন্তু মেনে নেবে না, এই আমি বলে দিলুম। যথার্থই বলেছ। মিলেমিশে সেই পরিত্যক্ত অবস্থায় মানুষটাকে পীড়ন করতে বড় ভালোবাসে এমন কজন যারা আছে, তাদের দিয়েই এই সব কাজ হয়। এই কথা বলে সে ঘনশ্যামের দিকে তাকালে ঘনশ্যাম যেন একটু অস্বস্তিতে পড়ে। সেটা লক্ষ্য করে একজন বলে ওঠে, তবে সময়টা পড়েছে বড় খারাপ, বুঝলে? দেখছো তো গ্রামের অবস্থা। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই কি করুণ অবস্থা হচ্ছে, সে তো আর কারোর অজানা নয়। তাই আমার মতে এই নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো। ঘনশ্যামের যেন কথাটা মনঃপুত হলো না, আবার কথাও নয়। কিন্তু গ্রামের প্রায় সকলেই আহত, উৎপীড়িত, সমাজ পরিত্যক্ত অসহায়েরই মতো। মনগুলি ভাঙা, দেহগুলিও অকেজ। সত্যি তো, আজ কি করে বাঁচা যায় আর কাল কি হবে, এই চেষ্টা আর ভাবনা নিয়ে এমন ব্যস্ত আর বিব্রত সবাই যে জোট বেঁধে ঘোঁট পাকাবার অবসর আর তাগিদ যেন জীবন থেকে একেবারে মুছে গেছে। কিন্তু ঘনশ্যাম থামবে কেন? একে বাড়াবাড়ি বলছো কি এ কানাই? হ্যাঁ,
এইটুকু না করলে যে ধম্মকম্ম একেবারে রসাতলে যাবে। গায়ে তো আরো মা মেয়েরা আছে নাকি, তাদের ভালোটা আমাদের দেখতে হবে না? নিধু কোথায় কি বলতে হয় জানে না, সে হঠাৎ করেই একটা ভীষণ কথা বলে ফেলল। হ্যাঁ তাই তো, গায়ের ভালো মন্দ আমাদের দেখতে হবে বই কি। এই ধরো যদি হঠাৎ করে কানাইদার বউ বলে বসে সেও শহরে যাবে, তাকেও কি কানাইদা ছেড়ে দেবে? ঘরে যেন বাজ পড়ল। কানাই রেগে অস্থির, সে তেড়ে উঠে মারতে যায় নিধুকে। মুখ সামলে কথা বল নিধু, নাহলে এখানেই তোকে শেষ করে ফাঁসিতে ঝুলিয়ে দেবো বলে দিলাম। তোদের কাজকর্ম সব কানে আসে, মুখ খোলাস না। সারা জীবন পাপ করে এখন এসেছিস গ্রামের মেয়েদের ধর্ম শেখাতে? জুতিয়ে সিধে করে দেবো হারামজাদা। রাগে কাঁপতে কাঁপতে কানাই ঘর থেকে বেরিয়ে গেল। বিধু ঘোষও রেগে গেল, কারণ সবাই ওই দুই ভাইকে ভালোই চেনে। এই কথার পর আর তো সেখানে থাকা চলে না। বলি ঘনশ্যাম, এই দুর্ভিক্ষের সময় মানুষের ঘরে উঁকি না দিয়ে কি করলে আমাদের পেটে দুটো ভাত জুটবে তার আলোচনাই আগে দরকার, বুঝলে? বিধু ঘোষও সেই ঘর থেকে বেরিয়ে গেল। ঘনশ্যাম রাগী চোখে নিধুর দিকে তাকালো। তার জন্যই সবকিছু পণ্ড হতে বসেছে। সেও বেগতিক দেখে চুপ করে গেল। তবে সকলকে উত্তেজিত করতে গিয়ে একটা সত্যি বেরিয়ে আসে। রামপদর কাণ্ডের কথাটা হু হা দিয়ে সেরে দিয়ে সবাই আলোচনা করতে চায় ধান চাল নুন কাপড়ের কথা, যুদ্ধের কথা। পেতে চায় বিশেষ অনুগ্রহ, সামান্য সুবিধা ও সুব্যবস্থা। একটু আশা ভরসার ইঙ্গিত পেলে যেন জীবন্ত হয়ে ওঠে, যার চিহ্নটুকু দেখা যায় না। রামপদর বিচার থেকে রোমাঞ্চ লাভের সুনিশ্চিত সম্ভাবনায়। লোচন কুমার তো স্পষ্টই বলে বসল, ছেড়ে দেন না, যাকে এমন কত ঘটছে, কদিন সামলাবেন? যা দিনকাল পড়েছে। আপনজনকে যারা হারিয়েছে দুর্ভিক্ষে, মহামারীতে বাঁচবার জন্য শহরে পালিয়েছে, আপনজন যাদের হয়ে গেছে নিরুদ্দেশ, বিদেশ থেকে ফিরে যারা ঘর দেখেছে খালি, এ ব্যাপারে চুপ করে থাকার আর ব্যাপারটা চাপা দেবার ইচ্ছা তাদেরই বেশি জোরালো। এরকম কিছুই ঘটেনি এমন পরিবার কটাই বা আছে? ঘনশ্যাম একটু দমে যায়, চুপচাপ নিজের ব্যবসা দেখাশোনা করে আর মনে মনে ভাবতে থাকে কিভাবে রামপদকে উচিত শিক্ষা দেবে। সেদিন গোকুলকে শহরে পাঠিয়েছিল, তাই সেদিন গোকুল ছিল না। সে সব শুনেছে। বোঝার উপর শাকের আঁটি চাপায় গোকুল। তারপর বলে, শুনলাম আপনি নাকি সেদিন খুব বাড়াবাড়ি করেছিলেন। বটে, তোর মুখেও বুলি ফুটেছে দেখছি। না না, আপনি ভুল বুঝছেন। আমি বলছি যে ওসব কিছু না করে সাধু হিদে নখাদের দিয়ে মেরে লাল করে দিতেন একদিন, চুকে যেত। তা না করে আপনি বিচার সভা ডেকে বসলেন। 10 জনে যদি 10টা কথা কয়, যাবেন কোথা? দুগ্গার কথা যদি তোলে কেউ। তুই চুপ থাক হারামজাদা। ঘনশ্যাম ধমক দিয়ে ওঠে, কিন্তু হাত তার উঠে গিয়ে ঘাঁটতে থাকে বুকের ঘন লোম। জ্বালাও করে মনটা রামপদ স্পর্ধায়। আমাকে মেরে কি হবে? ওদিকে রামপদ নাকি দাওয়ায় চালা তুলেছে, বেড়া দিয়েছে, গুছিয়ে নিচ্ছে সংসার। বলে নাকি বেড়াচ্ছে গায়ে না টিকতে দিলে বউকে নিয়ে চলে যাবে অন্য কোথাও। আগের চেয়ে কত বেশি খাতির করছে ঘনশ্যামকে লোকে আজ। তুচ্ছ একটা রামপদর কাছে সে হার মানবে? মনটা জ্বালাও করে ঘনশ্যামের। মুখে বলে, যা তুই তোর কাজ করগে, রামপদর কথা তোকে ভাবতে হবে না। ঘনশ্যাম ঘরে ঢুকে যায়, হয়তো নিজের পরাজয় লুকোতে। পরদিন বসবে বিচার সভা। সদরে জরুরি কাজ সারতে বেরোবার সময় ঘনশ্যাম ঠিক করে নেয় সে আজ কি করবে। আজ সকাল সকাল রওনা দিয়ে বিকেল বিকেল গাঁয়ে ফিরব। গিরির কাছে আজ আর যাব না। ঘনশ্যামের কাজ শেষ হয়ে গেল বেলা 2টোর মধ্যেই, কিন্তু মনের মতো হলো না। মানে যেমন সে ভেবেছিল সেরকম আর কি। মনটা তার একটু দমেই যায় তাতে। ভাবে, না, আজ একটু বিলিতি খাবার ইচ্ছে হচ্ছে। তাছাড়া এতটা এসে
গিরির সাথে রাত কাটাবো না, তাই আবার হয় নাকি? সভা তো হবে কাল অপরাহ্নে। সকালে রওনা দিলেও গাঁয়ে ঠিক সময়ে পৌঁছে যাব। হ্যাঁ, গোকুলকে বিলিতি আনতে পাঠাই। গোকুলকে সবচেয়ে কম দামে বিলাতি বোতল কিনতে দিয়ে সে যায় গিরির ওখানে। খোলা দরজায় দাঁড়িয়ে ঘনশ্যামের চোখ উঠে যায় কপালে। মাদুর পেতে ভদ্রঘরের 4টি মেয়ে গিরিকে ঘিরে বসেছে, তার মধ্যে 2 জন তার চেনা। মুক্তাকে নিয়ে যারা রামপদর কাছে পৌঁছে দিয়েছিল, নিঃশব্দে সরে পড়বার চেষ্টা করারও সুযোগ মেলে না। গিরি লাফিয়ে উঠে এসে চেপে ধরে গলাবন্ধ কোটের প্রান্ত, বলে, এই শোন শোন, ভাগছো যে, দাঁড়াও, কথা আছে অনেক। ওনারা কারা? গিরি ফুঁসে ওঠে। আজ যেন তার ঘনশ্যামের সাথে বোঝাপড়া করবার দিন। গিরি ঝাঁঝিয়ে বলে, তা দিয়ে কাজ কি তোমার? ঘনশ্যামের জামা গিরি কিন্তু ছাড়ে না। পিছন ছেড়ে সামনেটা ধরে রাখে, কটমটিয়ে তাকায় বিষণ্ণ ক্রুদ্ধ দৃষ্টিতে। ঢোক গেলে দাঁতে দাঁত ঘষে। ঘনশ্যাম তার এই মূর্তি দেখে চমকে ওঠে, আমতা আমতা করে বলে, তুই এভাবে আমার সাথে কথা কইছিস কেন? গিরি যেন ঘনশ্যামের কথা শুনতেই পায়নি। তার কথার উত্তর না দিয়ে বলে, মা নাকি ভালো আছে, বেশ আছে। মোর মা আছে না, ভালোই আছে। মা ভালো আছে? মাথা বিগড়েছে কাঁদতাবে। মোর খেপেছে কে? মুই তা খেপিছি, মাথা মোর ঘুরতে লেগেছে। ওরে নক্কি ছাড়া ঠক মিথ্যু। সুরমা ভিতর থেকে বলে মৃদু স্বরে, ও গিরিবালা, একবার শুনে যা। গাল বন্ধ করে গিরি নিজেকে সামলায়, গলা নামিয়ে বলে, মোর বাপ কি টাকা দিয়ে বিভুয়ে মরতে পাঠিয়েছিল কে? ওনারা বলেছে বুঝি? মিছে বলেছে। গিরি ডুকরে কেঁদে ওঠে বাপের শোকে। বাপের কথা তার মনে পড়ে যায়। ও বাবা, মন নেগে তুমি খুন হলে গে বাবা। এই রচ্চার মেয়াদ ধরে প্রাণ কেঁদে আছে গো বাবা। ভেতর থেকে আবার সুরমা ডাকে, ও গিরিবালা, তোমার বাবা মরেছে কে বললে? খবর তো পাওয়া যায়নি এখনো কিছু। বেঁচেই হয়তো আছে, মরবে কেন? গিরি ঘনশ্যামের জামা ধরে থাকে, পেছনে ঘাড় ঘুরিয়ে নিজেকে সামলে গলা নামিয়ে বলে, বাবা নিখোঁজ তো হয়েছে আজ 10 মাস। অন্য ঘরের মেয়েরা জানলা দরজায় উঁকি দেয়। কেউ কাজের ছুতোয় ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চলাচল করে, তাদের দিকে চেয়ে চেয়ে। অঙ্গন ঝকঝকে পরিষ্কার। নালা ছিটাল থেকে উঠে আসছে অশ্লীল গন্ধ। এঁটো বাসনগুলির অখাদ্যের গন্ধটাও কেমন বদ। সুরমারা 4 জনে বেরিয়ে আসে। তাদের দিকে না তাকিয়েই সদর দরজার দিকে যেতে যেতে বলে যায়, সকালে আমরা আসবো গিরিবালা, তৈরি থেকো। সুরমারা চলে যায়। সেদিকে দেখে এক অজানা আশঙ্কায় ঘনশ্যাম জিজ্ঞেস করে, সকালে আসবে কেন? মুখে গায়ে পৌঁছে দিতে মার কাছে। ঘরে এসো, বসবে। গিরি তাকে টেনেই নিয়ে যায় ঘরে। ঘনশ্যামের দিশেহারা অবস্থা, শত উপায় শত মতলবের এলোমেলো টুকরো পাক খেতে থাকে তার মাথার মধ্যে। কি করা যায়, কি করা যায়, এই অন্ধ আতঙ্কের চাপে। মাদুরে বসে বিড়ি ধরিয়ে বলে, গায়ে গিয়ে কি করবি গিরি? আমি বরং টরং ডাকো তোমার। মা চিকিৎসা করাবো, সব খরচা দেবে তুমি, যত টাকা লাগে। নয়তো কি কেলেঙ্কারি করি দেখো। গিরি যেন আজ সব বাধা ভেঙে দিতে চাইছে, সব ভয় কাটিয়ে উঠতে চাইছে। ঘনশ্যামের পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা বার করে গিরি ফস করে একটা সিগারেট ধরায়। ধপাস করে বসে পা ছড়িয়ে পিছনে একটা হাত রেখে পিছু হেলে, কি ভালো লাগছে। ঘনশ্যাম তাকিয়ে দেখে গিরিকে। কয়েক মাসেই মুখের স্নিগ্ধ লাবণ্য উপে গেছে অনেকখানি। মাজা রঙের সে আভাও নেই তেমন, কিন্তু গড়ন শ্রী হয়েছে আরো অপরূপ, মারাত্মক। সাধে কি ওকে পাওয়ার জন্য অত করেছে ঘনশ্যাম। ছেড়ে দেবে দেবে করেও ছাড়তে পারছে না। কায়স্থের মেয়ে না হলে ওকে সে বিয়েই করে ফেলতো, এখানে টেনে না এনে। মনে মনে ভাবে ঘনশ্যাম গিরিকে দেখতে দেখতে, কিছুদিন থেকে গিরিকে ছেড়ে দেব তো ভাবছিলাম,
যদি ছেড়ে দিতাম তাহলে তাহলে আজ এই হাঙ্গামায় আমাকে পড়তে হতো না। এইসব হয়েছে এই ভদ্রঘরের ডিঙ্গি মাগিগুলোর জন্য। গিরি আর চোখে তাকায় ঘনশ্যামের দিকে, তারপর একটা টান দিয়ে মুখ বাঁকিয়ে বলে, এত পয়সা করেছ বিড়ি টানো কেন? কথাটা বলে গিরি সোজা হয়ে বসে, তারপর আবার একটা টান দিয়ে বলে, রামপদর পেছনে নাকি নেগেছো তুমি? এক ঘরে করবে? সাধু পুরুষ আমার। মোর ঘরে ফেরবার পথে কাটা দেবার মতলব না? ওর বউকে ঘরে ফিরতে না দিলে মোকে কে ঘরে ফিরতে দেবে শুনি? মোকে এক ঘরে করবে না সবাই? গোকুল মদের বোতল নিয়ে এলে গিরি এক দৃষ্টে বোতলটার দিকে তাকিয়ে থাকে, জিভ দিয়ে ঘন ঘন ঠোঁট ভেজায়। মুখের ভাব পলকে পলকে বদলে গিয়ে ঘনিয়ে আসে নিষিদ্ধ বস্তুর প্রতি বিকারগ্রস্তের তীব্র কাতরতা। সেদিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে গিরি বলে, বিলাতি? গোকুল ঘনশ্যামের অবস্থা দেখে একটু যেন হতাশ। গিরির কথা শুনে সায় দেয়, হ্যাঁ বিলাতি। গোকুল আর দাঁড়ায় না, কিছু পেশাদ পেয়ে গোকুল বিদায় হয়। খুব ভোরে এসে সে ঘনশ্যামকে ডেকে তুলে নিয়ে যাবে। এবার গিরি যেন শিথিল হয়ে ঝিমিয়ে যায়, অতি কষ্টে বলে, যাক, এনে তো যখন খাও শেষ দিনটা, ভোর ভোর উঠে চলে যাবে কিন্তু। মদের গ্লাসে দু চারবার চুমুক দিয়ে একটু স্থির হয়ে ঘনশ্যাম ভাবে, না, কোনো উপায় নেই। ভয় দেখানো, জবরদস্তি, মিষ্টি কথা, লোভ দেখানো, বানানো কথায় ভোলানো কিছুই খাটবে না। সে গিরি আর নেই, সেই ভীরু লাজুক বোকা হাবা সরল গেঁয়ো মেয়ে এখন যেন পেকে একেবারে জন্ম হয়ে গেছে। কি করা যায়? কতক্ষণ এভাবে কেটেছে গিরি জানে না। রাত বাড়লে গিরি জড়িয়ে জড়িয়ে বলে, কি করি বলো? কাল একবার যেতে হবে। মার জন্য আঁকু বাঁকু করছে মনটা। তা ভেবো না তুমি, মার একটা ব্যবস্থা করে ফিরে আসবো কদিন পরে। মাঝে সাঝে গায়ে যেতে দিও মুখে, হ্যাঁ? ভেবো না, ফিরে আসবো। গেলাস থেকে উছলে পড়ে শাড়ি ভিজে যায় গিরির। খিলখিল করে হাসতে হাসতে রাগের চোটে গিরি গেলাসটা ছুঁড়ে দেয় ঘরের কোণে। তারপর ঝিমিয়ে পড়ে মাদুরের ওপর। কালে সে মায়ের কাছে যাবে, বাড়ি যাবে। মানসুকিয়ার ঘেঁষাঘেঁষি ৫-৬টা গাঁ ধরলে বিচার সভায় লোক খুব বেশি হলো না। লোক কমেই গেছে দেশে। রোগে শয্যাশায়ী হয়ে আছে বহু লোক। অনেকে আসতে পারেনি, আসবে ঠিক করেও কাঁপতে কাঁপতে জ্বরে পড়ায়। অনেকে ইচ্ছে করেই আসেনি। সমাবেশটাও কেমন যেন ঝিম ধরা, নিরুত্তেজ, প্রাণহীন। ক্ষীণ শীর্ণ অবসন্ন সব দেহগুলি, চোখে উদ্দেশ্যহীন ফাঁকা চাউনি, সভার বাকগুঞ্জন স্তিমিত। কথা কইতে ভালো লাগার দিন যেন নেই। কানাই সেদিকে লক্ষ্য করে বিধু ঘোষকে বলে, বছর ২-২.৫ আগে ঘনশ্যামের এই সদর দাওয়ার সামনের ফাঁকা জমিতে শেষ সামাজিক বিচার সভা বসেছিল, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। সেটাই সম্ভবত পদ্মলোচনের বোনের ব্যাপার নিয়ে। হ্যাঁ, তাই। হ্যাঁ, সেদিন কি চাঞ্চল্য আর উত্তেজনা ছিল সে জমায়েতে। মানুষের কলরবে গমগম করছিল। কি ঔৎসুক্য ফুটেছিল সকলের মুখে এক বিবাহিতা নারীর কলঙ্কের আলোচনা আরম্ভ হওয়ার প্রতীক্ষায়। তার তুলনায় এ যেন সরকারি জমায়েত ডাকা হয়েছে বর্তমান অবস্থায় গ্রামবাসীদের কি করা উচিত সেটা বুঝিয়ে দিতে। এখানে সবার একটা বিবরণ দেওয়া প্রয়োজন। দাওয়ায় বসেছে মাথারা, মাঝবয়সী আর বুড়ো মানুষ। ঘনশ্যাম বসেছে মাঝখানে, একেবারে চুপ হয়ে, অত্যন্ত চিন্তিত ভাবে। তার ভাব দেখে মাথাদের অস্বস্তি জেগেছে, উপস্থিত মানুষগুলির ভাব দেখেও। দাওয়ার এক প্রান্তে মোড়ায় বসেছে শঙ্কর। সে এসেছে অযাচিতভাবে। কেউ কেউ অনুমান করেছে তার উপস্থিতির কারণ, কিন্তু অনেকেই কিছু ঠিক বুঝে উঠতে পারেনি।
উঠানের দক্ষিণ কোণে জনাশাতাকের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসেছে রামপদ। এদের সঙ্গে আগে থেকে তার ভাব ছিল, বিশেষ করে করালি ও বুনোর সঙ্গে। মেয়েদের মধ্যে বসেছে মুক্তা, গিরির গায়ে লেগে। সে অবশ্য গিরিকে খুঁজে তার গা ঘেঁষে বসেনি, গিরি তাকে ডেকে বসিয়েছে। পুরুষের অনুপাতে মেয়েদের সংখ্যা বড় কম হয়নি সভায়। ঘনশ্যামের দৃষ্টি বারবার গিরির ওপর গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সে চোখ সরিয়ে নেয়। বিচারের কাজে গোল বাঁধে গোড়া থেকেই। পূর্ব পরামর্শ মতো বুড়ো টেকনন্দী সভা শুরু করে বলল, আজ আমরা এখানে জড়ো হয়েছি একটা ভীষণ ব্যাপার নিয়ে আলোচনা করতে। রামপদর বউ মুক্তার বিচার সভা আজ বসেছে। এই সভায় সবার মত নিয়ে যা সিদ্ধান্ত হবে রামপদকে তাই মানতে হবে। জমায়েতের মাঝখান থেকে রুক্ষ চুলে, খোঁচা খোঁচা গোঁফ দাড়িতে আর একটা হাতা ছেঁড়া ময়লা খাকি শার্ট গায়ে দিয়ে পাগলাটে চেহারার বনমালী উঠে বলে, কিসের বিচার? কার বিচার? রামপদর বউ কোনো দোষ করেনি। শঙ্কর বেশিরভাগ সময় শহরে থাকে, গ্রামের ব্যাপারে সবকিছু সে জানেও না, আগ্রহও নেই। সে এখানে এসেছে মুক্তার জন্য, কারণ সুরামার সাধনার মতো শঙ্কর ও রামপদ আর মুক্তার ভালোই চায়। সে তাই অবাক হয়ে জিজ্ঞেস করে, বনমালী হঠাৎ ওভাবে খেপে গেল কেন? পাশেই দাঁড়িয়েছিল সুদাস। সে যেন খানিকটা অবাক হয়ে বলে, সে কি গো, সবাই যে কথা জানে সে কথা তুমি জানো না? কি কথা? ওই বনমালীর বউকে সদরের দত্ত বাবু ভুলিয়ে ভালিয়ে ঘর ছাড়িয়ে চালান দিয়েছে ব্যবসা করার জন্য। প্রথমে সদরে রেখেছিল বউটাকে, বনমালী হন্যে হয়ে খুঁজে খুঁজে তাকে যখন প্রায় আবিষ্কার করে ফেলেছিল, তখন আবার তাড়াতাড়ি কোথায় চালান করে দিয়েছে। তারপর আর কি, অনেক চেষ্টা করে বনমালী আর হদিশ পায়নি। এখনো সে মাঝে মাঝে সদরে গিয়ে সন্ধান করে। টেকনন্দী সামাল দেবার চেষ্টা করে, বলে, আহা, দোষ করেছে কি করেনি তাই তোমরা বিচার করব। বটে, কোনো দোষ করেনি, তবু বিচার হবে দোষ করেছে কি করেনি। এ তোর খুঁড়ো ঠিক কথা নয়। গায়ের কোন মেয়ে ছেলে গা ছেড়ে কদিন বাইরে গেলে যদি তার বিচার লাগে তবে তো বিপদ। করালি বসে থেকেই গলা চড়িয়ে বলে, ঠিক কথা, গায়ে খেতে পায়নি, স্বামী কাছে নেই, তাই সদরে খেটে খেতে হচ্ছে। ওর দোষটা কিসের শুনি? কে একজন মাথাটা নামিয়ে আড়াল করে বলে, সে বেলা তো কেউ আসেনি দুটি খেতে পড়তে দিতে। কানাই বিদেশে 3 ছেলে আর 2 মেয়ে হারিয়ে শুধু নিজের বউ আর বড় ছেলের বউকে নিয়ে গায়ে ফিরেছে। সে বসে বসেই বলে, আমাদের 3 জনের কই মাছের প্রাণ, সহজে যাবার নয়, যায়ও নি তাই। তারপর উত্তেজনায় তাকে উঠে দাঁড়াতে দেখা যায়। সে থরথর করে কাঁপছে, মুখে এক অদ্ভুত উদ্ভ্রান্ত উন্মাদনার ভাব। কথা তার এলোমেলো হয়ে যায়। বলে, প্রাণে বেঁচে ফিরেছে মেয়েটা, ভগবান ছিল না তো কি? তা না হলে কানাইয়ের কথা আটকে যায়। শোকে আজ বোধহয় একটু বেশি চড়িয়ে ফেলেছে। তা দেখে গোকুল ফুট কাটে, ভেঙিয়ে বলে, তা না হলে ভগবান বাঁচাতো কি? মেয়েটা ফিরেছে তো মরে এসে, তা ভগবান আছেন বই কি। গোকুলের কথায় অবশ্য কেউ হাসে না। সভায় ভগবান এসে পড়ায় শঙ্করের মতো অযাচিত আবির্ভাবের কৌতূহলমূলক একটা অনুভূতি জাগে অনেকের মনেই। জমায়েত স্তব্ধ হয়ে থাকে খানিকক্ষণ। শুধু মেয়েদের মধ্যে গোছগাছ ফিসফাস চলতে থাকে অবিরাম। মুক্তার মতো মেয়েরা আবার গায়ে ফিরুক, এটা যারা ঠিক পছন্দ করে না তারাও চুপ করে থাকে। শেষে দাওয়া থেকে ভুবন বলতে যায়, কথা হলো কি, ও যদি সদরে সত্যি খেটে খেতে যেত, খেটেই খেত। ভুবনকে কথা শেষ করতে দেয় না গিরি। তড়াক করে ঘাড় উঁচু করে গলা চিরে ফেলে বলে, খেটে খায়নি তো কি
মোরা একসাথে খেটে খেয়েছি, এক পাড়ায় দুবারই জিগিরি করেছি, এক দোকানে মুড়ি বেচেছি। কোন মুখ পোড়া বলে খেটে খাইনি মোরা? শুনি তো একবার। প্রায় সকলেই জানে এ কথা সত্য নয় গিরির। কয়েকজন সচক্ষে মুক্তাকে দেখেছে সদরে, কিন্তু কেউ কথা বলে না। কিছুকাল আগে গায়ে লজ্জাবতী লতার মতো কাঁচা মেয়ে গিরির পরিবর্তনটা সকলকে আশ্চর্য করে দেয়, খুব বেশি না। যে দিনকাল পড়েছে, দাওয়ার নাছড় বান্দা মাথা টেকনন্দি শুধু বলে, কিন্তু বহু লোকে যে চোখে দেখেছে, ফণি বলছে সে নিজের চোখে বিপদ বুঝে মাঝবয়সী মেয়েতে ফণি চট করে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। না না, আমি তা বলিনি। আমি কেন ও কথা বলতে যাব? সব বাজে কথা। এতক্ষণ পরে ঘনশ্যাম মুখ খোলে। জমায়েতে টু শব্দ নেই কারো মুখে, মেয়েদের ফিসফিসানি ছাড়া। তবু নেতাদের সভার কলরব থামাবার ভঙ্গিতে দুহাত খানিকক্ষণ তুলে রেখে সে বলে, যাক যাক ভাই, সব আজকালকার দিনে অত সব ধরলে মোদের চলে না। আমি বলি কি, কথাটা যখন উঠেছে, রামপদর স্ত্রী তখন নামমাত্র একটা প্রাচিত্তির করুক, চাপা পড়ে যাক ব্যাপারটা। বনমালী ফুঁসে ওঠে, কিসের প্রাচিত্যের? হ্যাঁ, দোষ করেনি তো প্রাচিত্যের কিসের? গিরি গলা চিরে বলে, মোকেও প্রাচিত্তির করতে হবে নাকি তবে? তারপর বিশৃঙ্খলার মধ্যে জমায়েত শেষ হয়। এক মহিলা চোখ ভরা জল নিয়ে মুক্তার ঝাপসা মুখখানি দেখে তার চিবুক ধরে চুমো খেতে গিয়ে গালটা টিপে দেয়, আশীর্বাদ করে বলে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কয়েকটি স্ত্রীলোক মুখ বাঁকিয়ে আর চোখে মুক্তার দিকে চাইতে চাইতে চলে যায়। শঙ্কর নিঃশব্দে মোড়া থেকে উঠে যেমন অযাচিত ভাবে এসেছিল, তেমনি অযাচিত ভাবে বিদায় না নিয়ে বনমালীর সঙ্গ ধরে। নিচু গলায় বনমালীকে বলে, যদি খুঁজে পেতে এনে দিই, ফিরিয়ে নেবে ভাই? বনমালী আশ্চর্য হয়ে যায়, বলে, ফিরে নেব না তো, খুঁজে মরছি কেন? একটা কথা বলতে গিয়ে শঙ্কর থেমে যায়। বনমালীকে যে কথা বলতে গিয়েও বলতে পারল না, সেই কথা মনে মনে বলে। ফিরিয়ে আনার মতো অবস্থা যে সকলের থাকে না বনমালী। মন এমন বিগড়ে যায় যে ঘর সংসারকে সে আর তার যোগ্য মনে করে না, সেও যোগ্য থাকে না ঘর সংসারে ফেরার। কিন্তু কি হবে ও কথা বলে বনমালীকে? মহামারীতে লক্ষ লক্ষ দৈহিক মৃত্যু ঘটানোর মতো লোকে যদি তার বউয়ের নৈতিক মৃত্যু ঘটিয়েই থাকে, ওকে সে সম্ভাবনার কথা জানিয়ে লাভ নেই। বউ হিসেবে ওর বউয়ের মরণ হয়েছে, মনের এমন রোগ হয়েছে যা চিকিৎসার বাইরে, অথবা চিকিৎসা করে সুস্থ করে তাকে আবার মানুষের জগতে ফিরিয়ে আনা সম্ভব কিনা সেটা তো আগে জানা দরকার। তাই শঙ্কর বলে, চেষ্টা করে দেখি কি হয়। সহানুভূতির আবেগে বনমালীর হাতটা শঙ্কর চেপে ধরে হাতের মধ্যে, কলেজের বন্ধুর হাত যেমন ভাবে চেপে ধরত। সে কি খানা চাঁদের আলো ছাড়া মানসুকিয়া অন্ধকার সন্ধ্যা থেকে। বেলতলার ভূতের ভয় বছর দুই আগেও খুব প্রবল ছিল। আজকাল বেলতলার ভূতের ভয়ের প্রসঙ্গই যেন লোপ পেতে বসেছে মানসুকিয়ায়। এই বেলতলায় দাঁড়িয়ে গিরি বলে ঘনশ্যামকে, তুমি যদি না বলতে, ব্যাপারটা চাপা দিতে। চোখ কান নেই দেখনি? আমি কি বলি না বলি তাতে কিছু আসতো যেত? আমি শুধু নিজের অবস্থাটা সামলে নিলাম, লোকের মন বুঝে। বেলতলার কাছে আসতেই বনমালী চলে যায়। গিরির বাড়ি বেলতলার কাছেই। বেলতলায় সে ভয় পায়নি। বাড়ি যেতে পথের পাশে নালার উপর তালের পুলটার মাথায় একটা মানুষকে বসে থাকতে দেখে তার বুক কেঁপে ওঠে। অন্ধকারে গিরি বুঝতে পারে না যে সেখানে গগন বসে আছে। সে জিজ্ঞেস করে, কে গা? আমি গাগিরি, আমি গগনদা। ও গগনদা, তাই এত রাতে এখানে বসে আছো কেন? এই দেখছিলাম আর ভাবছিলাম, গিরি গায়ে তো এলো,
কিন্তু গায়ে গিরির মন টিকবে কি টিকবে না? তা কি দেখলে? টিকবে না গিরি, গায়ে তোর মন টিকবে না। মোর সাথে যদি তোর বিয়েটা হয়ে যেত, মুক্তার মতো একটা ছেলে পিলে যদি তোর হতো, কবছর যদি সংসার করতিস, তবে হয়তো। না গিরি, গায়ে তোর মন টিকবে না, এ আমি হলপ করে বলতে পারি। কখন যে সে উঠে দাঁড়িয়েছে কথা বলতে বলতে, কখন সে তালের পুল ডিঙিয়ে অদৃশ্য হয়ে গেছে কথা শেষ না করে, আর গিরির দুটো ভারী কথা না শুনেই ভালো মতো টের পায় না গিরি। আচ্ছা, আজ কি গিরি শক্ত কথা শোনাতো গগনকে? কাউকে দুটো শক্ত কথা না বললে গিরির ভাত হজম হয় না আজকাল। কিন্তু কই, গিরির তো কোনো আফসোস হচ্ছে না। মনে মনে ভাবে, মা কি করছে এখন কে জানে, সবাতেও তো এলো না। আচ্ছা, মার কি সত্যি মাথা খারাপ হয়েছে? বাবার কথা ভেবে ভেবে, নাকি আমার কথা? মুখ বাঁকিয়ে সে কি চাঁদের আলোয় আবছাতে অজানাকে সে অবজ্ঞা জানায়। পরক্ষণেই মনে হয় বুকের কাছে কিসের যেন টান পড়ে টনটন করে উঠেছে বুকের শিরাটিরা কিছু, তাই ব্যথায় গিরিয়ে আরেকবার মুখ বাঁকায়। আর পাচ্ছি না। এক সময় গিরি তাদের বাড়িতে এসে পৌঁছয়। গিরির মা শুয়েছিল কাঁথা মুড়ি দিয়ে। গিরি ডাকে, মা, ও মা। গিরির মা ধর্মরি উঠে বসে, গিরির মুখের দিকে চেয়ে বিরক্তির সুরে বলে, কে গো বাছা তুমি? হ্যাঁ, হঠাৎ ডেকে চমকে দিলে যে? গিরি বুঝতে পারল আজ তার মা নিজের মেয়েকেই চিনতে পারছে না। কান্নায় ভেঙে পড়ে গিরি। সাক্ষী শুধু মানসুকিয়া গ্রামের সিকিখানা চাঁদের আলো। সেই চাঁদের আলো পড়েছে রামপদর বাড়িতেও। সেদিকে তাকিয়ে উদাস গলায় মুক্তা বলে, আজ ছেলেটার কথা বড্ড মনে পড়ছে। কি কষ্টটাই না সে পেয়েছে। মুক্তার গলা ধরে আসে, কাঁদে। রামপদ এসে তার পিঠে হাত রাখে, আবেগ ঘন হয়ে বলে, কাঁদিস না, কাঁদিস না, এ আমাদের কপালের দোষ। দোষ তো আমারও ছিল, তা না হলে। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে, যেন কথা খুঁজে বেড়াচ্ছে, অথবা হয়তো নিজেদের খুঁজে বেড়াচ্ছে। কিছু পর রামপদ বলে, চল না মুক্তা, আবার সবকিছু নতুন করে শুরু করি। মুক্তা ডুক করে কেঁদে ওঠে। রামপদকে আঁকড়ে ধরে চাপা গলায় বলে, আমাকে আরেকটা ছেলে দিতে পারবে না তুমি? আমার সোনাটার মতো। রামপদও মুক্তাকে জড়িয়ে ধরে, বলে, দেব, আবার আমাদের ঘর ভরে উঠবে রে, গোলা ভরে উঠবে ধানে। আমরা বাঁচব রে মুক্তা, আমরা আবার বেঁচে উঠব। তুই শুধু আমাকে ছেড়ে আর কোথাও যাস না। না, মুই আর কোথাও যাব না, তুমিও কোথাও দাও। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। না রে, আর কোথাও যাব না। এই মানসুকিয়ায় গ্রামেই আমরা থাকব। মানসুকিয়ার চাঁদ আর অন্ধকার সাক্ষী থাকলেও মানুষের জীবনের নানা ওঠা পড়ার। মানসুকিয়ার গ্রাম আবার ব্যস্ত হয়ে উঠবে দৈনন্দিন বেঁচে থাকার লড়াইয়ে। ভুলে যাবে মুক্তার কথা, ভুলে যাবে গিরিদের কথা। শুধু যাদের বাড়ির মানুষগুলো আর ফিরে এলো না, সময়ে সময়ে শুধু তাদের বুকগুলোই চিনচিন করে উঠবে। আর দরজায় অসময়ে ঘা পড়লেই ছুটে যাবে, মনে হবে এই বুঝি সে এলো, এই বুঝি সে এলো। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আজকাল পরশুর গল্প। গল্প পাঠে
আমি রূপন দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আর্য জানা, পাপিয়া রায় চক্রবর্তী, অর্পিতা দাস, সায়ন্তন ঘোষ, শেখর দাস, সুনয়না ভৌমিক, অনুরণ সেনগুপ্ত, মনীষ ঘোষ, শঙ্খনীতা বিশ্বাস, আলপনা সেন, শুভদীপ রায় এবং অন্যান্যরা। ভালো ভালো উপন্যাস এবং গল্প শুনতে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।